Types of employee benefit as per IS 19. IS 19 যেটি এমপ্লয়ি বেনিফিট নিয়ে একটি রিপোর্টিং স্ট্যান্ডার্ড, সেখানে কি কি ধরনের বেনিফিটের টাইপ হতে পারে সেটি নিয়ে শুধুমাত্র আজকে ডিসকাশন করব। আজকের ডিসকাশনে আসলে মূলত আপনার শর্ট টার্ম, লং টার্ম, ডিফাইন বেনিফিট প্ল্যান এবং এই রিলেটেড হচ্ছে আপনার হচ্ছে যে বিষয়গুলো আমরা দেখব যে কিছু কিছু বেনিফিট প্ল্যানটা স্পেসিফিক হয়ে যায়, অর্থাৎ এমপ্লয়ারের এন্ডে আর ফিউচার কোনো অব্লিগেশন থাকে না, আর কোনোটা ডিপেন্ডেন্সি থাকে যে ফিউচার ভ্যালুয়েশন করে, অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করে ডিপেন্ড করে। সো এই ডিসকাশন নিয়েই হচ্ছে আজকের বেনিফিটের ক্লাসিফিকেশন যদি দেখি তাহলে দেখতে পাবো 19 আইএস 19 কি করছে। আইএস 19 হচ্ছে আপনাকে ক্লাসিফাইজ এমপ্লয়ি বেনিফিট ইনটু 4 মেইন ক্যাটাগরিজ। কি কি 4 ক্যাটাগরি? ফার্স্ট অফ অল শর্ট টার্ম বেনিফিট, যে শর্ট টার্ম বেনিফিট থাকে, অর্থাৎ আপনি আজকে যে স্যালারি পাচ্ছেন বা মাস শেষে আপনি একটা আদার অ্যালাউন্স, কার অ্যালাউন্স পাচ্ছেন, লাঞ্চ অ্যালাউন্স পাচ্ছেন, এই জিনিসগুলো হচ্ছে শর্ট টার্ম। পোস্ট বেনিফিট, পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট, যেটি আমি আপনাকে বললাম পোস্ট এমপ্লয়ি বেনিফিট হতে পারে দুইভাবে। সেটি হচ্ছে যে ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, এটা আমি এখন ক্লিয়ার করবো, এবং অনেক সময় হচ্ছে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান হতে হয়। এরপর আছে আদার লং টার্ম বেনিফিট, এবং আদার লং টার্ম বেনিফিট হচ্ছে যেমন ধরেন আমরা জানি যে বিভিন্ন অর্গানাইজেশন গুলো আমাদেরকে যেটা করা হয় সেটা হচ্ছে যে হসপিটালাইজেশনের ইন্স্যুরেন্সের পেমেন্ট করা হয়, লাইফ ইন্স্যুরেন্সের পেমেন্ট করা হয়, এবং একটু আগে যেগুলো বললাম যে ডেথের, মারা গেলে তার এমপ্লয়িকে কন্ট্রিবিউট করবে, হুইচ ইজ অলসো রেয়ার, বাট এই ধরনের অনেক ধরনের বেনিফিট থাকে, সেটা হচ্ছে আদার লং টার্ম বেনিফিট। এন্ড অবভিয়াসলি টার্মিনেশন বেনিফিট হয়, অনেক সময় আপনি এমপ্লয়িকে বাদ দিয়ে দেন, তাকে স্যাক করেন, হ্যাঁ, সেপারেশন করে দেন, সেই সেপারেশনে কিছু বেনিফিট দিতে হয়। তো দিজ আর কাভার্ড বাই দিস ইনফ্যাক্ট আইএস 19, বাট মোস্টলি এই জায়গাগুলো শর্ট টার্ম এবং টার্মিনেশনের থেকে এই দুটো জায়গায় বেশি ফোকাস করা আছে। So short-term employee benefit other than the termination benefit are expected to be settled only before 12 months after the end of the annual reporting period in which the employee rendered service related. অর্থাৎ আপনার যে বছরে এমপ্লয়িরা সার্ভিস দিচ্ছেন ওই বছরের মানে ওই বছরের 12 মাস, অর্থাৎ বছরের সার্ভিস দেওয়ার 12 মাসের ভিতরে যে সেটেলমেন্ট হয় এগুলোকে শর্ট টার্ম বেনিফিট বলা হয়। পোস্ট বেনিফিট এমপ্লয়মেন্ট, পোস্ট বেনিফিট কোনটাকে বলা হয়? পোস্ট বেনিফিট বলা হয় হচ্ছে যে পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট ইজ বেসিক্যালি কি হয় যে এমপ্লয়ার কি করে, আপনাকে এমপ্লয়ার যেটা করে সেটা হচ্ছে আপনার এমপ্লয়ি বেনিফিট, এটা হচ্ছে পোস্ট এমপ্লয়ি বেনিফিট। কি হয় সেটি হচ্ছে পোস্ট এমপ্লয়ি বেনিফিট আদার দেন দ্য টার্মিনেশন বেনিফিট, টার্মিনেশন বেনিফিট আলাদা, এন্ড শর্ট টার্ম এমপ্লয়ি বেনিফিট, অর্থাৎ এইখানে যেটা বললাম 1 বছরের ভিতরে পেমেন্ট করা হয়। আর এই টার্মিনেশন বেনিফিট ছাড়া যেটা হচ্ছে যে যখন আপনি চাকরি ছেড়ে যাবেন সেই সময় নর্মাল কেসে যে ধরনের পোস্ট এমপ্লয়মেন্ট বেনিফিট থাকে সেই জায়গাগুলোকে আপনার এটা বলা হয়, যেমন ধরেন এমপ্লয়ি বেনিফিট আদার দেন টার্মিনেশন বেনিফিট এন্ড শর্ট টার্ম এমপ্লয়ি বেনিফিট that are payable after the completion of the employment. Employment যখন শেষ হয়ে যায় তখন এই বিষয়গুলো কাজ করে। So this is very important. Then other long term benefit, other long term benefit বলা হয় কাদেরকে? other long term benefit হচ্ছে all employee benefit other than the short term employee benefit, post employment benefit and termination benefit। এই যে এইটা বাদে যে আমি শর্ট টার্ম তো বললাম 12 মাসের পেমেন্ট করা হয় স্যালারি সহ অন্য বিষয়গুলো। পোস্ট এমপ্লয়মেন্ট হচ্ছে যখন টার্মিনেশন, যখন টার্মিনাল ইয়ারে চাকরি ছাড়ার পরে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান অথবা ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, অর্থাৎ আমি জানি যে জিএফ পিএফ এই ইস্যুগুলো। আদার লং টার্ম বেনিফিট যেটা আমি বললাম যে একটু আগে যে ডেথ বা ডিসএবিলিটি, এই ধরনের পার্মানেন্ট ডিসএবিলিটি ক্ষেত্রে হয়। আর টার্মিনেশন বেনিফিট তো হচ্ছে যখন চাকরি বাদ দিয়ে দেওয়া হয় এবং ফোর্সফুলি রিটায়ারমেন্ট করা হয়। সো টার্মিনেশন বেনিফিট থেকে কি বলা হয়েছে? টার্মিনেশন বেনিফিট থেকে তো বলা হয়েছে যে এখানে কি বলা হয়েছে যে এমপ্লয়ি বেনিফিট প্রোভাইডেড ইন এক্সচেঞ্জ অফ দ্য টার্মিনেশন অফ অ্যান এমপ্লয়ার অ্যাজ এ রেজাল্ট অফ আইদার, মানে যে কোনো জায়গা থেকে, মানে এমপ্লয়ার যদি এমপ্লয়মেন্ট থেকে বাদ দেওয়া হয় তাহলে এটা হয়। অ্যান্ড entity decision to terminate an employment before the normal retirement date, normal retirement date বা তিনি ভলান্টারিলি ছাড়েন নাই, এমপ্লয়ি ছাড়েন নাই, এমপ্লয়ার তার পছন্দ অপছন্দ বা যে কোনো কারণে উনি সেপারেশন চাচ্ছেন, উনি টার্মিনেট করতে চাচ্ছেন, উনি স্যাক করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই ধরনের বেনিফিট গুলো আসে। আমরা জানি অনেক ক্ষেত্রে 4 মাসের বেতনটা দিতে হয়, 4 মাসের বেসিক বন্য ইস্যুগুলো, এবং অবভিয়াসলি তার জিএফ মানে গ্র্যাচুইটি ফান্ডের টাকা থাকতে হয় যে কত বছর সার্ভিস, তার উপর বেস করে
আমাদের দেশের লেভেল ল নিয়ম বলা আছে মিনিমাম পেমেন্টের ক্ষেত্রে, ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড ওভাবে নাই, ম্যাক্সিমাম তো করতেই পারেন, বাট মিনিমাম পেমেন্টের ক্ষেত্রে লেভেল লতে ক্লিয়ারলি বলা আছে। An employee's decision to accept an offer of benefit in exchange of their termination employee. So now what do you think? এটা হচ্ছে যে in which category does the Google's death benefit fall on the regarding reading, and you will see. তাহলে কি গেল, আমরা যদি বলি, আমি এখানে আসলে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে গুগলের যে ইস্যুটা এখানে দেখলাম, এটা আসলে বেসিকলি ইজ, আমি এখন ক্লিয়ার করি যে আমি দুটো জিনিস বলেছিলাম, এটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে একটু লিখতে হবে। সেটা হচ্ছে ডিফাইন বলা হচ্ছে ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যান, কন্ট্রিবিউশন প্ল্যান, আরেকটা হচ্ছে ডিফাইন বেনিফিট প্ল্যান। হ্যাঁ, এখন এই দুটো ডিফারেন্সটা কি, এই দুটো ডিফারেন্স যদি আমরা বোঝার চেষ্টা করি, প্রথম হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় যে গুগলের এইটাই যে গুগল বলল যে তার এমপ্লয়ি যখন মারা যাবে তখন তাকে, যখনই মারা যাবে তখন হচ্ছে তার ফ্যামিলিকে আগামী 10 বছর তার অর্ধেক স্যালারি অর্থাৎ বেসিক স্যালারি লেভেলে কন্টিনিউ করবে, বেতন কন্টিনিউ হবে, এমপ্লয়ি মারা যাওয়ার পরেও তার বেতন কন্টিনিউ হবে। তাহলে এটা কি আমি ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যান বলবো নাকি ডিফাইন বেনিফিট প্ল্যান বলবো? সো এইটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল অফ আস। সো এই জায়গায় আজকের মতো ক্লিয়ার হয়ে আমরা এটা শেষ করব, সো দ্যাট নেক্সট দিনে আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে আপনাদের জন্য এটা আরো সুবিধা করতে পারবো। সেটি হচ্ছে ডিফাইন্ড যেটা কন্ট্রিবিউশন প্ল্যান আমি বলছি, সেটি হচ্ছে মানে আলটিমেটলি এটা একটা সহজ, এমপ্লয়ীদের জন্য ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যানসটা আসলে অনেক সহজ হয়। আমি যে প্ল্যানগুলো নিচ্ছি ডিফাইন্ড প্ল্যানগুলো ইজি হয়, বাট এই যে বেনিফিট যেটা ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, এটা কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে কঠিন হয়। কেন কঠিন হয়, কেন সহজ হয় আমি ক্লিয়ার করছি। সেটা হচ্ছে ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, এইটা আসলে বেসিক্যালি একটা উদাহরণ দিই। যেমন আমি বলি যে পিএফ কে আমি দিচ্ছি লেটস সে এট দ্য রেট অফ লেটস সে 7%, যে উদাহরণ দিলাম 7% পিএফ দিয়ে দিলেন, এটা হচ্ছে বোথ কন্ট্রিবিউটর, অর্থাৎ এমপ্লয়ি থেকে কেটে জমা দিবেন, এমপ্লয়ি থেকে কেটে আপনার ফান্ডে দিয়ে দিবেন, আর এমপ্লয়ার থেকে 7% দিবেন। এই 7% ইজ ডিফাইন কন্ট্রিবিউশন। কত পার্সেন্ট এমপ্লয়ি কন্ট্রিবিউশন করছে এটি কিন্তু জানা, আমরা জানি যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন করবে 7%, তার বেতনের 7% করবে। তো আলটিমেটলি 7% যদি উনি করে থাকেন তাহলে কিন্তু এখানে আর কোনো চ্যালেঞ্জ নেই, আর ফার্দার কিন্তু এই ডিফাইন কন্ট্রিবিউশন প্ল্যানের এগেইনস্টে তাকে কোনো টাকা পয়সা আর দিতে হবে না, বিকজ এখানে আমরা কি বললাম যে দিস ইজ বেসিক্যালি কি হয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, অর্থাৎ 7% পিএফ এ এমপ্লয়ার দিয়ে দিলে তার ঝামেলা শেষ, তা আর কিছুই করতে হবে না। সেকেন্ড যেটা বলছি which is a little bit different than the first one, কি এখানে হচ্ছে দেখেন যে আমি এই যে একটু আগে বললাম যে উনি কখন মারা যাবে আমি জানি না, মারা গেলে ওনার বেতন লাস্ট বেতন কত থাকবে আমি জানি না, সেটার 10 বছর ধরে 50% টাকা দিব। সো এই বেনিফিটটা কনফার্ম, বেনিফিটটা বেনিফিট ডিফাইন বাট অ্যামাউন্ট ডিফাইন না, আমি কিন্তু এটা আনলিমিটেড লায়াবিলিটি। সো এখানে যেটা হয় যে এই যে ফান্ড ক্রিয়েট করা হয়, ফান্ডের টাকা যদি কম থাকে তাহলে কিন্তু এমপ্লয়ারকে আবার দিতে হয়, এখানে কিন্তু ফান্ডে দেওয়ার পরে এমপ্লয়ার আর কোনো রকম কোনো ধরাবাধা নিয়ম থাকে না। সো এখানে কি হয়, যেমন জিএফ গ্র্যাচুইটি ফান্ড হয়, হ্যাঁ জিএফ হয়, তারপর হচ্ছে এই যে এইটাকে ডেথ বেনিফিট বললাম, হ্যাঁ এই ইয়ের যেটা আপনার আমাদের গুগলের যে এক্সাম্পল দিলাম যে ডেথ বেনিফিট, এটার ক্ষেত্রে কিন্তু কি হয়, আমি লাস্ট টুডেজ লাস্ট টপিকস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্রথমটার ক্ষেত্রে আসলে এমপ্লয়ারের লায়াবিলিটি ইজ ভেরি শর্ট, মানে এমপ্লয়ারের লায়াবিলিটি কিন্তু খুবই কম। এমপ্লয়ার কি করলে হয়, এমপ্লয়ার কিন্তু শুধুমাত্র তার যেটুকু টাকা দেওয়ার কথা সেটা দিলেই সে তার লায়াবিলিটি শেষ, বাট এই পরেরটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে না, তার লায়াবিলিটি আনলিমিটেড, অর্থাৎ এই যে গ্র্যাচুইটি ফান্ড অথবা ডেথ বেনিফিট প্ল্যান, এখানে কিন্তু গ্র্যাচুইটির ক্ষেত্রে কি হয়, ধরেন প্রতি সার্ভিস ইয়ারের জন্য তার লাস্ট যে ড্রয়িং, একটা লোক ধরেন 10 বছর কাজ করে 15 বছর কাজ করে রিটায়ারমেন্টে যাবে, 15 বছরের মাথায় তার মান্থলি স্যালারি যেখানে দাঁড়াবে, আজকে আমি জানি যে তার পার মান্থ স্যালারি 50,000 টাকা, বাট 15 বছর পরে তার স্যালারি 1.5 লাখ টাকা হইতে পারে, 1,80,000 হইতে পারে, 2 লাখ হইতে পারে, 2.5 লাখ, ইভেন আরো বেশি হতে পারে। সো আমি তার
ওই সময় লাস্ট যেখানে তার সেপারেশন হবে, যেখানে তার রিটায়ারমেন্ট হবে, তখনকার স্যালারি আমি জানি না। সেই স্যালারি হয়তো দুগুণ করে প্রতি মাসের জন্য, মানে প্রতি মাসে 2টা করে বেসিক, মানে প্রতি 2টা করে বেসিক ফর এভরি ইয়ার, প্রতি বছরের জন্য 2টা বেসিক, অথবা প্রতি বছরের জন্য লেটস সে একটা টোটাল। এই ধরনের আইন বলে, যেটা বাংলাদেশের গ্র্যাচুইটি ফান্ড বা আইন বা কাস্টমস আছে, যেটাকে বলা হয় হচ্ছে, আমরা জানি যে লিগ্যাল এন্ড কনস্ট্রাকটিভ অব্লিগেশন। অর্থাৎ লিগ্যালি তো আমরা জানি আইন দ্বারা জিএফ কে ম্যান্ডেটরি করা হচ্ছে, WPPF করা হচ্ছে, বাট আমরা জানি কনস্ট্রাকটিভ লায়াবিলিটি, অর্থাৎ একটা অর্গানাইজেশনের কাস্টমস প্র্যাকটিসে আমি যদি প্রতি বছর প্রফিট বোনাস দেই, সো এই বছরে দিব, এটাই সব আশা করা হয়। এবং আমি জানি গত 3 বছর ধরে প্রফিটের বোনাস যাচ্ছে, সো দিস ইজ এ কনস্ট্রাকটিভ লায়াবিলিটি। সো যখনই এই যে জিএফ অথবা ডেট বেনিফিটের এগেইনস্টে কত টাকা আমার দিতে হবে ফাইনাল ইয়ারে, আই এম নট শিওর, সো আমি একটা ফান্ড ক্রিয়েট করব যেটি ট্রাস্টের আন্ডারে থাকবে, সেই ফান্ডে শর্ট পড়লে আমাকে ফিউচারে আবারও দিতে হবে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান এন্ড ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। আমি আশা করি যে আপনার নেক্সট দিনে যখন অন্য অন্য এক্সাম্পল গুলো দিব